খবর শুনছেন সিএম নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 25শে জানুয়ারি রবিবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 35টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। মুর্শিদাবাদে বাবরি তো শান্তিপুরে রাম, ভোটের আগে 90 কিলোমিটারের মধ্যে শুরু হলো হাই ভোল্টেজ ধর্মযুদ্ধ। এসআইআর এর নোটিশ নিতে গিয়ে বিএলওর বাড়িতে মৃত্যু, মানসিক চাপে স্ট্রোক হয়েছিল দাবি পরিবারের। বঙ্গ রাজনীতিতে কি এবার নীতিশ মডেল? বিহারের উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন হুমায়ুন কবির। ক্ষমতা চিরস্থায়ী নয়, ভোটের আগে কেন এ কথা বললেন খোদ মমতা? ভাঙচুর নয়, নোটিশের জবাবটা দিন। এসআইআর শুনানি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কাজলের। সুপ্রিম কোর্ট বলার পরও তথ্যগত অসঙ্গতির নোটিশ টাঙাচ্ছে না কমিশন, অভিযোগ অভিষেকের। শাসক দলের হুকুমেই কি চুপ পুলিশ? বিডিও অফিসের আসল ছবি দেখালেন বিরোধী দলনেতা। জোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন, কংগ্রেসকে মরিয়া আহ্বান সেলিমের। প্রশ্ন ফ্রন্ট ও সিপিএম এর অন্দরই। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কত নাম বাদ? সুপ্রিম নির্দেশের পর আজই তালিকা প্রকাশ কমিশনের। দেবের পর মিমি চক্রবর্তী, এবার এসআইআর এর ডাক পেলেন অভিনেত্রী প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। ছেলে মানসিক ভারসাম্যহীন, এসআইআর নোটিশ আসতেই দুশ্চিন্তায় মৃত্যু বাবার। নবীনকে বরণ করবে বঙ্গ বিজেপি, দুদিন রাজ্যে কি করবেন সর্বভারতীয় সভাপতি? সে আপনি বিধায়ক হন বা সাংসদ, ওয়ার রুমের কাজে ঢিলেমি নয়, ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট বার্তা অভিষেকের। রবিতে রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল, অপরিকল্পিত এসআইআর, 126 জনকে হারিয়েছে তোপ অভিষেকের। জেলে যেতে হলে যাব, এফআইআর কে গুরুত্ব দিচ্ছেন না ফারাক্কার বিধায়ক। বিজেপি ক্ষমতায় এলে মুঘল পাঠানের নাম মুছবে, হুমায়ুনের সঙ্গে আতাতের জল্পনা ওড়ালেন শুভেন্দু। এসআইআর হেনস্থার প্রতিবাদে রবিবার ব্লকে ব্লকে মিছিল করবে তৃণমূল। 75টি আসন টপকাতে পারবে না, মমতা অভিষেককে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। নিজের দায়িত্ব পালন না করলে দল পাশে থাকবে না, তৃণমূল নেতাদের কড়া বার্তা অভিষেকের। প্রজাতন্ত্র দিবসের মুখে শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়ে কি বিস্ফোরক কথা বললেন প্রাক্তন জঙ্গি নেতা। দেশে নয়া আতঙ্ক নিপা ভাইরাস, 100 জন কোয়ারেন্টাইনে। জাতীয় কন্যা সন্তান দিবস, বাংলায় নারী স্বীকৃতি তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। হাসিনার ভাষণ লাইভ শুনেছেন কোটির বেশি মানুষ, খুশি নয়াদিল্লি। চাপ বাড়ল ইউনূস বিএনপি জামাতের। ভিন রাজ্যে ফের ঝরল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের প্রাণ, লালগোলায় শোকের ছায়া। মাধ্যমিকের 1 সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর। মহারাষ্ট্রের বিজেপি প্রার্থীর নাম বাংলার ভোটার তালিকায়, সুযোগ বুঝে কটাক্ষ করতে ছাড়ল না তৃণমূল। এসআইআর শুনানিতে ছেলের নাম, নোটিশ নিতে গিয়ে বিএলওর বাড়িতে মৃত্যু বৃদ্ধের। ফেব্রুয়ারি থেকে 1800 হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, নতুন বছরে প্রকাশ্যে এলো নয়া চমক। এসআইআর হয়রানির প্রতিবাদে বর্ধমানের রেল লাইন আটকে বিক্ষোভ, ব্যাহত ট্রেন চলাচল। বারাসাতের প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো নিয়ে ভুয়ো পোস্ট, সতর্ক করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জেলা পুলিশের। নির্দয় অত্যাচারী ফ্যাসিস্ট, ইউনূসকে ভয়ঙ্কর আক্রমণ, মানুষের করুণ আর্তনাদে মন কেঁদে উঠল হাসিনার। রাজ্যের পরবর্তী ডিজি হওয়ার দৌড়ে 8 পুলিশ কর্তা, দেখে নিন তালিকা। মাথার মোট দাম ছিল 47 লক্ষ, 9 জন মাওবাদীর আত্মসমর্পণে ওড়িশার নবরংপুরকে মাওবাদী মুক্ত বলে ঘোষণা। বাবার নাম মহাদেব, ঠিকানা কৈলাস, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মা সরস্বতীর আধার কার্ড। নীতিনের প্রথম রাজ্য সফরে বাছা হলো ভোটমুখী বাংলাকে, দেখে নিন বিজেপির নবীন সভাপতির সময়সূচি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। মুর্শিদাবাদে বাবরি তো শান্তিপুরে রাম, ভোটের আগে 90 কিলোমিটারের মধ্যে শুরু হলো হাই ভোল্টেজ ধর্মযুদ্ধ। ভোটের মুখে ফের ধর্মীয় মেরুকরণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনীতি। মুর্শিদাবাদ থেকে শান্তিপুর মাত্র 90 কিলোমিটারের ব্যবধানে এই দুই ভিন্ন ধর্মীয় ইস্যু ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক চর্চা। অন্যদিকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ প্রসঙ্গ, অন্যদিকে শান্তিপুরে রাম মন্দির ও রাম নাম, এই দুই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ধর্মযুদ্ধের আবহ তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মুর্শিদাবাদের একাধিক এলাকায় সম্প্রতি বাবরি মসজিদ সংক্রান্ত মন্তব্য ও পোস্টার ঘিরে উত্তেজনা ছড়ায় রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য।
পাল্টা বক্তব্য এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা পোস্ট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। অভিযোগ উঠেছে, ভোটের আগে সংখ্যালঘু ভোট ব্যাংককে একত্রিত করতে এই আবেগকে উস্কে দেওয়া হচ্ছে। যদিও স্থানীয় প্রশাসনের দাবি পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং গুজব রুখতে কড়া নজরদারি চালানো হচ্ছে। অন্যদিকে নদিয়ার শান্তিপুরে রাম নাম ও রাম মন্দির ঘিরে রাজনৈতিক কর্মসূচি নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। একাধিক শোভাযাত্রা, ধর্মীয় স্লোগান এবং রাজনৈতিক নেতাদের বক্তব্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে এলাকায়। বিরোধীদের অভিযোগ, হিন্দু ভোট একত্রিত করতেই এই ধরনের কর্মসূচিকে সামনে আনা হচ্ছে। শাসক দল যদিও দাবি করেছে এটি সম্পূর্ণ ধর্মীয় কর্মসূচি, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। এই দুই ঘটনার মধ্যে দূরত্ব মাত্র 90 কিলোমিটার হলেও রাজনৈতিক প্রভাব গোটা রাজ্য জুড়েই পড়ছে। রাজ্যের শাসক দল ও বিরোধী দল দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে ধর্মকে ভোটের অস্ত্র বানানোর অভিযোগ তুলেছে। শাসক দলের নেতারা বলছেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় মেরুকরণ তৈরি করে বাংলার শান্ত পরিবেশ নষ্ট করতে চাইছে। পাল্টা বিজেপির বক্তব্য, তৃণমূল নিজের ভোট ব্যাংক বাঁচাতেই ধর্মীয় আবেগকে ব্যবহার করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার ভোটে ধর্ম সময়ই একটি সংবেদনশীল বিষয়, তবে সাম্প্রতিক ঘটনাগুলি ইঙ্গিত দিচ্ছে এবারের নির্বাচনে ধর্মীয় ইস্যু আরো বেশি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গ্রামীণ ও আধা শহর এলাকায় এই মেরুকরণের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, যদিও পুলিশ ও জেলা প্রশাসন শান্তি বজায় রাখতে একাধিক পদক্ষেপ করছে। তবুও রাজনৈতিক বক্তব্যের জেরে পরিস্থিতি যে কোনো সময় আরো উত্তপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা। সব মিলিয়ে ভোটের আগে মুর্শিদাবাদ ও শান্তিপুরের এই দুই ইস্যু রাজ্য রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে সেদিকে এখন নজর গোটা বাংলার। জেলে যেতে হলে যাব, এফআইআর কে গুরুত্ব দিচ্ছেন না ফারাক্কার বিধায়ক। ফারাক্কার বিধায়ককে ঘিরে রাজনৈতিক উত্তেজনার নতুন মাত্রা পেল। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রসঙ্গে একেবারেই নাছোড় মনোভাব দেখালেন বিধায়ক নিজে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, জেলে যেতে হলে যাব, কিন্তু সত্যের সঙ্গে আপোষ করব না। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। ঘটনার সূত্রপাত একটি রাজনৈতিক কর্মসূচি ও প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে। অভিযোগ, বিধায়ক নির্দিষ্ট একটি ঘটনায় আইন ভঙ্গ করেছেন এবং সেই কারণেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও বিধায়কের দাবি, এই এফআইআর সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে ভয় দেখানোর কৌশল মাত্র। তার বক্তব্য, এটা নতুন কিছু নয়, বিরোধী কণ্ঠস্বর দমন করতেই এই ধরনের মামলা দেওয়া হয়। ফারাক্কার বিধায়ক বলেন, তিনি কোনো বেআইনি কাজ করেননি, মানুষের স্বার্থে কথা বলার অপরাধেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক স্পষ্ট জানান, এফআইআর নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না বলেন তিনি। এই মন্তব্যের পরেই শাসক ও বিরোধী শিবিরে শুরু হয় চাপানোতর। শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইনের পথেই চলবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়, সে বিধায়কই হোক বা সাধারণ মানুষ। তাদের বক্তব্যে, এফআইআর থাকলে তদন্ত হবে, প্রমাণ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিধায়কের দলের নেতারা তার পাশে দাঁড়িয়ে বলেছেন, এটি স্পষ্টতই রাজনৈতিক প্রতিহিংসা। তাদের দাবি, ফারাক্কা এলাকায় একাধিক জনস্বার্থমূলক ইস্যুতে বিধায়ক সরব হয়েছিলেন, তার জেরেই প্রশাসনের মাধ্যমে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। দলীয় সূত্রের মতে, এই এফআইআর এর মাধ্যমে বিধায়ককে ভয় দেখানো হলেও তিনি আরো দৃঢ়ভাবে আন্দোলনের পথে থাকবেন। স্থানীয় রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে আলোচনা তুঙ্গে। ফারাক্কা এলাকায় বিধায়কের বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ মনে করছে, বিধায়কের এই দৃঢ় অবস্থান তার রাজনৈতিক ইমেজ আরো শক্ত করবে। আবার কেউ কেউ বলছেন, আইনগত জটিলতা ভবিষ্যতে তার জন্য সমস্যা তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ধরনের ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ। একদিকে এফআইআর, অন্যদিকে জেলে যেতে হলে যাব, এই ধরনের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে সহানুভূতি তৈরি করতে পারে। আবার প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে দেখলে আইনকে অবজ্ঞা করার বার্তা গেলে সেটাও বিতর্কের কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পরিস্থিতিতে দুটি দিকই গুরুত্বপূর্ণ। আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রতিবাদ যদি সত্যি এফআইআর রাজনৈতিক উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে তা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। আবার যদি আইন ভঙ্গ হয়ে থাকে, তাহলে তদন্ত হওয়াই স্বাভাবিক। সব মিলিয়ে ফারাক্কার বিধায়কের এই মন্তব্য শুধু একটি ব্যক্তিগত প্রতিক্রিয়া নয়, বরং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিবেশেরই প্রতিফলন। এফআইআর এর ভবিষ্যৎ কি হয়, তদন্ত কোন দিকে গড়ায় এবং বিধায়কের বিরুদ্ধে আদৌ কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয় কিনা, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। তৃণমূল ৭৫টি আসন টপকাতে পারবে না, মমতা অভিষেককে চ্যালেঞ্জ হুমায়ুন কবির। বঙ্গ রাজনীতিতে ফের বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবির। প্রকাশ্যে তিনি দাবি করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৭৫টি আসনের বেশি পাবে না। শুধু তাই নয়, কার্যত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এক সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির বলেন, বাস্তবতা লুকিয়ে লাভ নেই।
মানুষের মধ্যে ক্ষোভ জমছে, যদি দল এখনই নিজেদের সংশোধন না করে তাহলে ফল খুব খারাপ হবে। তার এই বক্তব্যকে তৃণমূলের অন্দরের অসন্তোষের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হুমায়ুন কবিরের অভিযোগ, দলের একাংশ নেতার আচরণে সাধারণ মানুষ ক্ষুব্ধ, স্থানীয় স্তরে দুর্নীতি, নেতাদের দাপট ও প্রশাসনের সঙ্গে আঁতাত, এই সব বিষয়ই মানুষের আস্থা কমাচ্ছে। তার দাবি, এই বাস্তবতা নেতৃত্ব স্বীকার না করলে ভোটের ফল ভয়াবহ হতে পারে। এই মন্তব্যের পর তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে জোর আলোচনা। দলের একাংশ নেতৃত্ব এই বক্তব্যকে দল বিরোধী বলেই দেখছেন। তাদের মতে ভোটের আগে এই ধরনের মন্তব্য দলের ক্ষতি করবে। যদিও অন্য একাংশের মত, হুমায়ুন কবির মুখ খুলে যে সেই কথাই বলছেন যা বহু নেতাই ভিতরে ভিতরে ভাবছেন। বিরোধীরা এই মন্তব্যকে হাতিয়ার করতে দেরি করেনি। বিজেপি নেতারা কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের ভাঙন এখন প্রকাশ্যে। তাদের দাবি, শাসক দলের ভিতরে যদি এ ধরনের মন্তব্য উঠে আসে তাহলে জনগণের মনোভাব বোঝা কঠিন নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হুমায়ুন কবিরের বক্তব্য শুধু ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং শাসক দলের অন্দরের গভীর সংকটের ইঙ্গিত। ভোটের আগে এই ধরনের মন্তব্য দলীয় ঐক্যে ফাটল ধরাতে পারে, আবার অন্যদিকে এটি নেতৃত্বকে সতর্কও করতে পারে যদি তারা পরিস্থিতির গুরুত্ব বোঝে। সব মিলিয়ে ৭৫টি আসন টপকাতে পারবে না, এই মন্তব্য শুধু একটি সংখ্যা নয়, বরং তৃণমূল রাজনীতির ভবিষ্যৎ নিয়ে এক বড় প্রশ্নচিহ্ন তুলে দিল। নিজের দায়িত্ব পালন না করলে দল পাশে থাকবে না, তৃণমূল নেতাদের কড়া বার্তা অভিষেকের। ভোটের মুখে দলীয় শৃঙ্খলা আরো কড়া করতে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের স্পষ্ট বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ভার্চুয়াল বৈঠকে তিনি জানিয়ে দেন, নিজের দায়িত্ব ঠিকমতো পালন না করলে দল আর কাউকে বাঁচাবে না। এই মন্তব্যকে দলীয় অন্দরে বড় সতর্ক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সংগঠন ও মানুষের কাজই দলের মূল শক্তি। কিন্তু বহু জায়গায় দেখা যাচ্ছে দায়িত্বপ্রাপ্ত নেতারা এলাকায় থাকছেন না, মানুষের সমস্যায় পাশে দাঁড়াচ্ছেন না। তার কথায়, নেতৃত্বের নাম ভাঙিয়ে যদি কেউ শুধু নিজের স্বার্থ দেখে তাহলে দল তার দায় নেবে না। সূত্রের খবর, সাম্প্রতিক এসআইআর ইস্যু, আন্দোলন এবং প্রশাসনিক চাপের মধ্যে বহু এলাকায় তৃণমূল নেতাদের ভূমিকা নিয়ে অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই অভিষেকের এই কড়া বার্তা। তিনি স্পষ্ট করে দেন, বিধায়ক হন বা সাংসদ, দায়িত্বে গাফিলতি বরদাস্ত করা হবে না। বৈঠকে অভিষেক আরো বলেন, দলের ভাবমূর্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন নেতার কারণে যদি দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে সংগঠন থেকে সরিয়েও দেওয়া হতে পারে, এমন ইঙ্গিত দেন তিনি। এই বক্তব্যের পর তৃণমূলের অন্দরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ নেতার মতে এই কড়া অবস্থান দলের জন্য প্রয়োজনীয়, অন্যদিকে কেউ কেউ মনে করছেন ভোটের আগে এই ধরনের হুঁশিয়ারি অস্বস্তি তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে চাইছেন, দল এখন আর আনুগত্য নয়, পারফরম্যান্স দেখতে চায়। ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতেই এই কঠোর অবস্থান। সব মিলিয়ে এই বার্তা স্পষ্ট, তৃণমূলে এখন দায়িত্বই শেষ কথা, আর সেই দায়িত্বে ব্যর্থ হলে দল পাশে দাঁড়াবে না। প্রজাতন্ত্র দিবসের মুখে শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়ে কি বিস্ফোরক কথা বললেন প্রাক্তন জঙ্গি নেতা। প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে হুমকির অভিযোগ রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। এক প্রাক্তন জঙ্গি নেতার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, প্রকাশ্যেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হুমকিমূলক মন্তব্য করা হয়েছে, যা রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে। সেই বক্তব্যে প্রাক্তন জঙ্গি নেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন এবং ইঙ্গিতপূর্ণ ভাষায় হুমকি দেন বলে অভিযোগ। যদিও তিনি সরাসরি কোনো হামলার কথা বলেননি, তবুও তার মন্তব্যকে বিস্ফোরক বলেই মনে করছে বিরোধী শিবির। এই ঘটনার পর বিজেপির তরফে তীব্র প্রতিক্রিয়া এসেছে। দলের নেতারা দাবি করেছেন, বিরোধী দল নেতার নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। তাদের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক হিংসা ও হুমকির পরিবেশ তৈরি হচ্ছে, অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে। শুভেন্দু অধিকারী নিজেও এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে বলেন, তিনি ভয় পান না, তবে তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তার বক্তব্য, গণতন্ত্রে বিরোধী কণ্ঠকে ভয় দেখিয়ে দমন করা যায় না। শাসক দল অবশ্য এই ঘটনার সঙ্গে নিজেদের কোনো যোগ নেই বলেই দাবি করেছে। তাদের বক্তব্য, কেউ ব্যক্তিগতভাবে কি বলছে তার দায় দল নেবে না, তবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনের, এই কথাও তারা স্বীকার করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রজাতন্ত্র দিবসের আগে এ ধরনের হুমকি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এতে শুধু রাজনৈতিক উত্তেজনায় নয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। বিরোধী দল নেতার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে এই ধরনের মন্তব্যকে হালকাভাবে দেখা যায় না। সব মিলিয়ে এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে। প্রশাসন কি পদক্ষেপ নেয় এবং আদৌ কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকেই এখন নজর রাজ্যবাসীর। এসআইআর এর নোটিশ নিতে গিয়ে বিএলওর বাড়িতে মৃত্যু, মানসিক চাপে স্ট্রোক হয়েছিল, দাবি পরিবারের। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্যে যখন তীব্র বিতর্ক চলছে, ঠিক সেই সময় এক মর্মান্তিক ঘটনায় নতুন করে প্রশ্ন উঠল এই প্রক্রিয়ার মানবিক দিক নিয়ে।
অভিযোগ, এসআইআর সংক্রান্ত নোটিশ নিতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে সংশ্লিষ্ট বিএলওর বাড়িতেই। মৃতের পরিবারের দাবি, অতিরিক্ত মানসিক চাপ থেকেই তার স্ট্রোক হয়েছিল। ঘটনাটি ঘটে রাজ্যের এক গ্রামীণ এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, বৃদ্ধের নাম ভোটার তালিকায় তার ছেলের নাম সংক্রান্ত কিছু অসঙ্গতি ধরা পড়ে, সেই কারণে তাকে এসআইআর নোটিশ নিতে বলা হয়। পরিবার অভিযোগ করেছে, নোটিশ পাওয়ার পর থেকে তিনি চরম দুশ্চিন্তায় ভুগছিলেন। ছেলের মানসিক সমস্যার কথা ভেবেই তিনি আতঙ্কে ছিলেন, যদি কোনো আইনি জটিলতায় পড়তে হয়। পরিবারের দাবি, নোটিশ সংক্রান্ত বিষয়টি পরিষ্কার করতে তিনি নিজেই সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার বা বিএলওর বাড়িতে যান। সেখানেই কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক মত, স্ট্রোকই মৃত্যুর কারণ। এই ঘটনার পরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। শাসক দলের নেতারা অভিযোগ তুলেছেন, এসআইআর প্রক্রিয়া অত্যন্ত অপরিকল্পিতভাবে চালানো হচ্ছে। সাধারণ মানুষ, বিশেষ করে বৃদ্ধ ও অসুস্থদের উপর অযথা মানসিক চাপ তৈরি করা হচ্ছে বলে এই ধরনের ঘটনা ঘটছে। তাদের দাবি, নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে এই প্রক্রিয়া মানবিকভাবে পরিচালনা করা। অন্যদিকে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এসআইআর একটি নিয়মমাফিক প্রক্রিয়া এবং কারো হয়রানি করার উদ্দেশ্য নেই। তবে এই ঘটনায় যদি কোনো নিয়ম বহির্ভূত আচরণ হয়ে থাকে তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং এসআইআর প্রক্রিয়ার বাস্তব প্রভাবকে সামনে এনে দিয়েছে বলে মনে করছেন অনেকেই। বিরোধীদের দাবি, এই প্রক্রিয়ার ফলে বহু সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। ভোটারের আগে এই ধরনের ঘটনা প্রশাসনের ওপর মানুষের আস্থা কমে দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। নেতাজি বেঁচে থাকলে তাকেও হিয়ারিং এ ডাকা হতো। রেড রোডে এসআইআর নিয়ে সরব মমতা। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতি যখন তুঙ্গে, ঠিক সেই সময়ে রেড রোড থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে দাঁড়িয়ে মমতার কটাক্ষ, নেতাজি বেঁচে থাকলে তাকেও কি হিয়ারিং এ ডাকা হতো? এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল চর্চা ও বিতর্ক। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এসআইআর এর নামে ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। বিশেষ করে যেভাবে হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে, তাতে বহু প্রকৃত ভোটার আতঙ্কিত। মমতার বক্তব্য, দেশের স্বাধীনতার জন্য লড়াই করার নেতাদের উত্তরসূরিদেরও যদি আজ নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হয়, তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, নেতাজি আজ বেঁচে থাকলে তার কাছেও নথি চাইতো কিনা সেটা মানুষ জানতে চায়। তার এই মন্তব্য সরাসরি কেন্দ্র ও নির্বাচন কমিশনের ভূমিকার দিকে আঙুল তুলেছে। মমতার দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্দিষ্ট শ্রেণীর মানুষকে নিশানা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মতে, এসআইআর প্রক্রিয়ায় নো ম্যাপিং, অনুপস্থিতি বা নথিগত ত্রুটির অজুহাতে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এতে সংখ্যালঘু, পরিযায়ী শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। মমতা স্পষ্ট ভাষায় জানান, রাজ্য সরকার এই প্রক্রিয়ার বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে। অন্যদিকে বিজেপি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কটাক্ষ করে উড়িয়ে দিয়েছে। বিজেপি নেতাদের বক্তব্য, ভুয়ো ভোটার চিহ্নিত করতে এসআইআর প্রয়োজন। তাদের দাবি, যারা প্রকৃত নাগরিক ও ভোটার তাদের ভয়ের কোনো কারণ নেই। মমতার মন্তব্য ইতিহাসের অপমান বলেও অভিযোগ তুলেছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতাজির নাম ব্যবহার করে মমতার এই আক্রমণ অত্যন্ত কৌশলী। কারণ নেতাজি শুধু বাংলা নয়, গোটা দেশের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটি নাম। সেই আবেগকে সামনে রেখে এসআইআর ইস্যুতে জনমত গড়ে তুলতেই এই মন্তব্য বলে মনে করছেন তারা। এই মন্তব্যের পরেই রাজ্য জুড়ে তৃণমূলের কর্মসূচি আরও জোরদার হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। অন্যদিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে চলার মামলার প্রেক্ষিতে এই বক্তব্য রাজনৈতিক চাপ বাড়ালো বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে নেতাজি বেঁচে থাকলে তাকেও হিয়ারিং এ ডাকা হতো, এই এক লাইনের মন্তব্য এসআইআর বিতর্ককে নতুন উচ্চতা নিয়ে গেল। আগামী দিনে এই ইস্যুই রাজ্য রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠতে চলেছে, তা বলাই যায়। এসআইআর শেষ হলেই এপ্রিলে শুরু জনগণনা। দিতে হবে 33টি গোপন প্রশ্নের উত্তর। সেগুলো কি? বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পরই আগামী এপ্রিল মাস থেকে দেশ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা, এমন ইঙ্গিত মিলেছে প্রশাসনিক সূত্রে। দীর্ঘদিন পর জনগণনা শুরু হওয়াকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তার উপর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এই তথ্য যে এবারের জনগণনায় নাগরিকদের মোট 33টি গোপন বা সংবেদনশীল প্রশ্নের উত্তর দিতে হতে পারে। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই প্রশ্নগুলি মূলত ব্যক্তিগত, সামাজিক ও আর্থিক অবস্থার সঙ্গে সম্পর্কিত। যদিও সরকারিভাবে এখনো প্রশ্নপত্র প্রকাশ করা হয়নি, তবে প্রশাসনিক মহলে যে খসড়া নিয়ে আলোচনা চলছে তা থেকেই প্রশ্নগুলির সম্ভাব্য ধরন নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের দাবি অনুযায়ী এবারের জনগণনায় শুধুমাত্র নাম, বয়স বা ঠিকানার মধ্যেই তথ্য সীমাবদ্ধ থাকবে না, বরং পরিবারের গঠন, বাসস্থানের ধরন, শিক্ষাগত যোগ্যতা, কর্মসংস্থান, আয়ের উৎস, সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা না থাকা, এই ধরনের একাধিক বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হতে পারে।
পাশাপাশি অভিবাসন, পরিযায়ী শ্রমিক সংক্রান্ত তথ্য এবং ডিজিটাল সুবিধা ব্যবহারের বিষয়ে প্রশ্ন থাকতে পারে বলে জানা যাচ্ছে। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে গোপন প্রশ্ন শব্দবন্ধটি নিয়ে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, জনগণনার নামে ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করা হচ্ছে। তাদের প্রশ্ন, এই তথ্যগুলি কোথায় সংরক্ষিত থাকবে, কিভাবে ব্যবহার করা হবে এবং নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা কতটা সুরক্ষিত থাকবে। সরকারের পক্ষ থেকে অবশ্য আশ্বস্ত করা হয়েছে, জনগণনার তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তা কোনোভাবেই আইনি বা প্রশাসনিক পদক্ষেপের জন্য ব্যবহার করা হবে না। জনগণনা আইনের অধীনে এই তথ্য শুধুমাত্র পরিসংখ্যানগত বিশ্লেষণ ও নীতি নির্ধারণের জন্য ব্যবহৃত হয়, এই দাবিও করা হয়েছে। বিশ্লেষকদের মতে এসআইআর ও জনগণনা এই দুই প্রক্রিয়া পরপর হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়াটা স্বাভাবিক। ভোটার তালিকা সংশোধনের সময় যেখানে নাগরিকত্ব ও ঠিকানা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে জনগণনার সময় আরও বিস্তারিত প্রশ্ন এলে আতঙ্ক বাড়তেই পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একাংশ মনে করছেন, আসন্ন নির্বাচনের আগে জনগণনার ঘোষণা ও প্রশ্নপত্র ঘিরে বিতর্ক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে সংখ্যালঘু, প্রান্তিক ও পরিযায়ী জনগোষ্ঠীর মধ্যে এই প্রশ্নগুলির প্রভাব বেশি পড়তে পারে বলে মত তাদের। প্রশাসনিক সূত্রের দাবি, জনগণনার কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা মানুষের সন্দেহ দূর করতে পারে এবং কোনো জোর জবরদস্তি ছাড়াই তথ্য সংগ্রহ করা যায়। নাগরিকদেরও অধিকার থাকবে প্রশ্নের উদ্দেশ্য জানার এবং তথ্যের গোপনীয়তা সম্পর্কে আশ্বাস পাওয়ার। সব মিলিয়ে এসআইআর শেষ হওয়ার পর শুরু হতে চলা জনগণনা শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং সামাজিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 33টি গোপন প্রশ্ন আসলে কতটা সংবেদনশীল এবং সেগুলির বাস্তব প্রভাব কি হবে তা আগামী মাসগুলিতেই স্পষ্ট হবে।